বন্ধুরা আমরা অলরেডি পর্যাবৃত্ত গতি অধ্যায়টা পড়ে এসেছি আর পর্যাবৃত্ত গতি অধ্যায়ে আমরা এরকম কণাগুলোর গতি নিয়ে আলোচনা করেছিলাম। এটা কি একটা সরলছন্দিত গতিসম্পন্ন কণা, কিভাবে বুঝলাম? কিনারে বেগ শূন্য, মাঝখানে বেগ সর্বোচ্চ। এই কণাগুলোরই এক একটা নির্দিষ্ট সময় পরে সাম্য অবস্থান থেকে এক একটা দূরত্ব আছে। সাম্য অবস্থান কোনটাকে বলেছিলাম মনে আছে? তো সাম্য অবস্থান হচ্ছে তার গতিপথটা, ধরো সে এরকম 4 মিটারের মধ্যে ওঠানামা করছে, তাহলে সাম্য অবস্থানটা তার মাঝখানে একটা দাগ, যেই দাগের সে উপরে 2 মিটার নিচে 2 মিটার পরিমাণ, মানে একই পরিমাণ যাতায়াত করছে। সো এই সাম্যাবস্থান থেকে এক একটা মুহূর্তে তার এক একটা ওয়াই আছে, ওপরের দিকে ওয়াই আছে কখনো, নিচের দিকে ওয়াই আছে কখনো। এই ওয়াইগুলোই আমরা বের করতাম এই সমীকরণটা কাজে লাগিয়ে, রাইট? সো এক একটা টি এর জন্য তুমি কি পেতে? এক একটা ওয়াই তুমি পেতে এই সমীকরণগুলো ব্যবহার করে। এ ছিল কি? সর্বোচ্চ বিস্তার, আর ওমেগা ছিল কৌণিক কম্পাঙ্ক। এই টার্মটাকে আমরা কি বলতাম? দশা বলতাম। তো আমরা ওই ক্লাসগুলোতে এই আইডিয়াগুলো নিয়ে এসেছিলাম। এই যে এই আইডিয়াটা, এটা কি একটা কণার গতি আমরা এক্সপ্লেন করেছিলাম এই সমীকরণটা দিয়ে, রাইট? আমরা এখন কি পড়ছি? এখন আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করছি। তো খেয়াল করে দেখো, একটা কণার বেলায় তুমি যদি সাম্যাবস্থান থেকে সরণটা জানতে চাইতে, ওই সরণটা ছিল সময়ের ফাংশন, অর্থাৎ এখানে এ পরিবর্তন হতো না, ওমেগা পরিবর্তন হতো না। একটা সুনির্দিষ্ট পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে এর একটা সুনির্দিষ্ট মান থাকতো, ওমেগার একটা সুনির্দিষ্ট মান থাকতো। শুধু টিটা চেঞ্জ হওয়ার কারণেই ওয়াইটা এক এক মুহূর্তে এক একটা দেখাতো, তাই না? ওয়াই একটা টি এর ফাংশন ছিল। এখন এই সমীকরণগুলো দিয়ে তোমাকে যদি জানতে চাওয়া হতো 2 সেকেন্ড পরে কণাটা কতটুকু সরে আছে, 4 সেকেন্ড পরে কণাটা কতটুকু সরে আছে, তুমি কিন্তু ইজিলি এই সমীকরণে এ ওমেগা জানা থাকলে বের করে ফেলতে পারতে রেডিয়ান মোডে। এখন আমরা পড়ছি তরঙ্গ। এই তরঙ্গের বেলায় আমরা আসলে কয়টা কণা পাচ্ছি? অনেকগুলো কণা পাচ্ছি না? তো তরঙ্গের উপকরণ কি? অনেকগুলো এরকম পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা থাকবে, যারা পাশাপাশি থেকে যে যার যার জায়গায় আন্দোলন করবে, অর্থাৎ উপরে নিচে কম্পিত হবে, আর এর ফলে ওপরে শক্তিটা বাম দিকে বা ডান দিকে স্থানান্তরিত হয়ে যাবে। তো এই যে অনেকগুলো গতিসম্পন্ন কণা, এখানেও তো সাম্যাবস্থান আছে, রাইট? সো এখানে সাম্যাবস্থানটা কোথায় হতে পারে? আমি যদি একটু এঁকে দেখাই তোমাদের। এখানে ধরো এই যে তাদের গতিপথটা যদি এরকম হয়, সো তার গতিপথটা যদি এতটুকু হয়, তাহলে এটার সাম্যাবস্থানটা হবে এইরকম মাঝখানে একটা জায়গা দিয়ে। সো এটা আমার তাদের সাম্যাবস্থান হবে। সো এই যে নীল দাগটা আমি আঁকলাম, মাঝখানের যে নীল দাগটা আঁকলাম, এই নীল দাগ থেকে এক একটা কণা কি এক একটা মুহূর্তর এক একটা পরিমাণ উঠে আছে, নেমে আছে, তাই না? সো আমি যদি একটা সুনির্দিষ্ট সময়ে যদি পজ করতাম জিনিসটাকে, ধরো আমি একটু দেখাই পজ করে। ধরো একটা সুনির্দিষ্ট সময়ে আমি পজ করলাম, এই যে আমি এখানে পজ করলাম। সো আমি যদি এই পজ করে, এখন দেখো পজ করে আমি যদি এই জিনিসটা কতটুকু সরে আছে, একটা সুনির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট হাইট, এটা কি আরেকটা পরিমাণ সরে আছে, এটা আরেকটা পরিমাণ সরে আছে, তার মানে দেখো এক একটা কণার বেলায় কিন্তু এক একটা ওয়াই, রাইট? সো এই কণাটা একটা নির্দিষ্ট পরিমাণ সরে আছে, এটা আরেকটা নির্দিষ্ট পরিমাণ সরে আছে, এটা আরেকটা নির্দিষ্ট পরিমাণ সরে আছে। সো প্রত্যেকটা কণা কিন্তু এক একটা পরিমাণ সরে আছে, রাইট? তো এই ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকের ওয়াই আছে, বাট প্রত্যেকের কি এক একটা মুহূর্তে ভিন্ন ভিন্ন ওয়াই। এখন যদি আমি তোমাকে বলি যে আমাকে এই তরঙ্গেটার বেলায় তুমি 2 সেকেন্ড পরে একটা কণার সরণ বের করে দাও, তুমি তখন আমাকে জিজ্ঞেস করবে না, ভাইয়া কোন কণাটার সাম্যাবস্থান থেকে সরণ আপনি চাচ্ছেন? কারণ আগের ক্ষেত্রে কিন্তু বলা দরকার ছিল না কোন কণার, কারণ আগের ক্ষেত্রে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যেটা ছিল, ওই ক্ষেত্রে কিন্তু আমার কণাই ছিল আলটিমেটলি কয়টা? এক্ষেত্রে আমার কণাই ছিল আলটিমেটলি একটা, কিন্তু এক্ষেত্রে কণা কিন্তু আমার অনেকগুলা। সো আমার কিন্তু অবশ্যই বলে দিলে হলো না যে 2 সেকেন্ড পরে কণার সরণ কত বের করে দাও, আমাকে আরও বলে দিতে হবে 2 সেকেন্ড পরে কোন কণার সরণ চাচ্ছি। আমি কি এই কণার সরণ চাচ্ছি, নাকি এটার সরণ চাচ্ছি, নাকি এটার সরণ চাচ্ছি, নাকি এটার সরণ চাচ্ছি? এক একটা কণা কিন্তু এক এক রকমের সরে আছে। তার মানে এইখানে আমার ডাটা তোমাকে দিতে হতো জাস্ট একটা, যে এত সময় পরে সরণ কত বের করে দাও। আর এখন কিন্তু আমার ডাটা শুধু বললেই হলো না যে এত সময় পরে সরণ কত বের করে দাও, বরং এর সাথে আরেকটা অতিরিক্ত ডাটা দিতে হবে, রাইট? সো এর সাথে আমার অতিরিক্ত যে ডাটাটা দিতে হচ্ছে, সেই অতিরিক্ত ডাটাটা হচ্ছে এক্স। সো এক্স দিয়ে কি বোঝানো হচ্ছে? এক্স দিয়ে বোঝানো হচ্ছে আমার সাম্য অবস্থান থেকে সরণ কত। অর্থাৎ আমরা এই যে এই ঘটনাটার মধ্যে আমরা কোন কণাটা নিয়ে কাজ করছি, ওই কণাটার সাম্যাবস্থান থেকে সরণ কত, সেই জিনিসটা জানতে চাইলে আমাদের আসলে বলে দিতে হবে উৎস থেকে এই কণাটার দূরত্ব কত। এখন উৎসটা কি? উৎস হচ্ছে যেখানে ঢিল পড়ে। যেমন আমার এখানে ঢিল পড়লো কোথায়? ঢিল পড়লো হচ্ছে এই জায়গাটার মধ্যে। তাহলে এক্স এর পরিচয় কি দাঁড়ালো? এক্স এর পরিচয় হচ্ছে উৎস থেকে যেই কণাটার সাম্যাবস্থান থেকে সরণ চাচ্ছি সেই কণাটার দূরত্ব। তুমি বলতে পারো, ভাইয়া এই সমীকরণের সাথে এই সমীকরণে যে চেঞ্জটা হলো, বুঝলাম একটা টার্ম আসলো এক্স, বাট 2π/λ এই টার্মটা কেন আসলো? একটু চিন্তা করে দেখো, আগের ক্লাসে আমরা এরকম একটা সম্পর্ক পড়েছিলাম না? আগের ক্লাসে আমরা এরকম একটা জিনিস দেখেছিলাম যে del/2π
ইকুয়াল টু ডেল এক্স বাই ল্যামডা। সো আমার এই কণাটা, যেহেতু এটা আমার উৎস ধরছি, যে লাল কালারের যে কণাটা আছে, সো সেই কণা লাল কালার দিয়ে বক্স করা যে কণাটা আছে, আমি এটা ভিন্ন কালার দিয়ে দেখাই। সো হ্যাঁ, ব্লু কালারটা দিয়ে দেখাচ্ছি। সো এই যে কণাটা আছে, সো এই কণাটাকে আমরা উৎস ধরছি, মানে এখানেই আমার ঢিল বা কিছু একটা পড়েছে। সো ঢিল পড়ার ফলেই তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে। এই কণাটা যেহেতু আমার শুরুর কণা, সো এটাকে আমরা এক্স ইকুয়াল টু 0 ধরছি, মানে এটার অবস্থানটা এক্স ইকুয়াল টু 0, যতই আমি ডানে যাব এক্সের মান বাড়বে। তো আমরা যদি ধরে নিই একটা এক্স দূরত্ব, মানে দূরত্বটাই এক্স, যেহেতু সূত্র দ্বার করাবো, দূরত্বটাই এক্স দূরত্বে এই কণাটায়, যে এখানে যে আরেকটা দেখতে পাচ্ছ রেড কালারের, সো এই যে এই জায়গাটা দিয়ে যে কণাটা পাস হচ্ছে, সো এই কণাটার জন্য আমরা ধরো এই সমীকরণটা দাঁড় করাতে চাই, তাহলে আমরা আসলে কি করব, এখানে এক্স বসাবো, তারা কতটুকু পার্থক্য আছে, এটা যদি এক্স ইকুয়াল টু 0-তে থাকে, এটা যদি এক্স দূরত্বে থাকে, তাহলে তাদের পথের পার্থক্য কত, একটা কণার সাথে আরেকটা কণার পথের পার্থক্য হচ্ছে এক্স পরিমাণ। সো আমি যদি এখানে এক্স বসিয়ে হিসাব করি, এক্স বসিয়ে হিসাব করলে আমার দশার পার্থক্যটা কত আসবে, দশার পার্থক্যটা আমার কি এরকম আসছে না, যে 2পাইটা অপাশে চলে গেল, দ্যাট মিনস 2পাই বাই ল্যামডা হলো, আবার এক্স গুণাকার আসলো, মানে আমি এরকম একটা রাশিমালা কিন্তু পাচ্ছি। সো 2পাই বাই ল্যামডা ইন্টু এক্স, অর্থাৎ আমার মূল কণাটার সাথে, মানে উৎসের কণাটার সাথে যেই কণাটা নিয়ে আমি কাজ করছি, যেই কণাটার জন্য সমীকরণ আমি লিখছি, সেই কণাটার দশার পার্থক্য কত, দশার পার্থক্য হচ্ছে আমার 2পাই বাই ল্যামডা পরিমাণ, অর্থাৎ 2পাই বাই ল্যামডা এক্স পরিমাণ যদি এক্স দশা পার্থক্যে থাকে, তাহলে এক্স দূরত্ব থাকলে এক্সটা আমার অ্যাড করতে হবে। যদি তোমাকে এক্স না বলে বলতো 10 সেন্টিমিটার দূরে, তাহলে 10 সেন্টিমিটারের এক্সের জায়গায় 10 বসাতে। তোমাকে যদি বলতো 20 সেন্টিমিটার দূরের কণা, তাহলে এক্সের জায়গায় 20 বসাতে। আর দূরত্বগুলো ক্যালকুলেট করা হচ্ছে কোথা থেকে, দূরত্বগুলো আমার ক্যালকুলেট করা হচ্ছে আমার উৎস থেকে, উৎস মানে যেখানে আমার তরঙ্গটা শুরু হয়, তার মানে এটার জন্য একটা এক্স থাকবে, এটার জন্য আরেকটা এক্স থাকবে। তাহলে দেখো এই ক্ষেত্রে সাম্যাবস্থান থেকে কণাটির সরণ জানতে চাইলে অর্থাৎ ওয়াই যদি জানতে চাই আমি তোমার কাছ থেকে, তাহলে আমার কিন্তু বলে দিতে হবে এত সেকেন্ড পরে ওই কণাটার সাম্যাবস্থান থেকে সরণ কত, তাই না? সো এত সেকেন্ড পরে এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব, কত সেকেন্ড পরে, আর কোন কণাটা এটা আমরা প্রকাশ করব এক্স দিয়ে, আর এক্সটা মাপা হয় কোথা থেকে, উৎস থেকে। তো আমরা এই ক্ষেত্রে আসলে দুইটা রাশিমালা পাচ্ছি, কারণ এই ক্ষেত্রে অনেকগুলো কণা, আর এই ক্ষেত্রে একটা রাশিমালা পাচ্ছিলাম, মানে একটা চলক পাচ্ছিলাম, কারণ এই ক্ষেত্রে একটাই কণা আর এই ক্ষেত্রে দুইটা চলক। সো এই ক্ষেত্রেও এ বিস্তার বুঝাবে, ওমেগা আমার কৌণিক কম্পাঙ্ক বোঝাচ্ছে, বিস্তার কি, প্রত্যেকটা কণার সর্বোচ্চ সরণ সাম্যাবস্থান থেকে, দেখো এটা কিন্তু সবারই সেম, প্রত্যেকটা কণায় কিন্তু সাম্যাবস্থান থেকে একই পরিমাণ উঠছে নামছে। তো যাই হোক, তো আমরা চলো এবার এর পরের স্লাইডে এই জিনিসটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। এই যে এই সমীকরণটা আমরা শিখলাম, এটাকে আমরা নাম দিয়ে থাকি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, কারণ এই তরঙ্গটার মাধ্যমে ওপরে যদি কোনো শক্তি থাকে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ সামনের দিকে আগাচ্ছে বলে, অর্থাৎ শক্তি সঞ্চালিত করতে পারছে বলে এটাকে আমরা বলি অগ্রগামী তরঙ্গ। আর এটা হচ্ছে আমার অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ। তো এই সমীকরণ দিয়ে লাভটা কি, এই সমীকরণ দিয়ে আমরা একটা সুনির্দিষ্ট সমান সময় পরে, ধরো আমি একটু দেখাই রাশিগুলো, এক্স একটা সুনির্দিষ্ট কণা যেটা উৎস থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আছে, এটার জায়গায় তুমি যে কোনো মান বসাতে পারো, তুমি যেই কণাটা নিয়ে কাজ করবে সেই কণাটার জন্য এক্সের মান বসাবে। যেমন আমি এই কণাটা নিয়ে কাজ করলে এই কণাটার যে উৎস থেকে দূরত্ব সেটা মেপে সেটা এখানে বসাবো। আর ওয়াই কি, ওয়াই হচ্ছে তরঙ্গস্থিত কণাটার সাম্যাবস্থান থেকে সরণ, মানে যেটা আমরা বের করতে চাই সেটা আসলে কি, সেটা আমি যদি এঁকে দেখাই, আমার সাম্যাবস্থান হচ্ছে এই গ্রিন কালার দিয়ে যে দাগটা গেল মাঝখানে তাদের। সো এক একটা মুহূর্ত কি, আমার এই কণাটা এক একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব সরে আছে না, সো এক একটা মুহূর্ত মানে এক একটা টি, সো তুমি যদি এক একটা টি বসাও এই এক্সের জন্য ওমেগার মান, এ এর মান যদি বসাও, তাহলে তুমি আসলে কি পেয়ে যাবে, ওয়াই পেয়ে যাবে। ওয়াই কি বোঝাবে জানো, ওয়াই বোঝাবে এই যে এই কণাটা কতটুকু দূরত্বে আছে গ্রিন কালারের দাগটা থেকে, কতটুকু ওপরে বা কতটুকু নিচে আছে। ধরো তুমি এ এর মান বসালে, টি এর একটা মান বসালে 2 সেকেন্ড, এক্স এর মান এই কণাটার দূরত্ব বসালে, যে কোনো একটা দূরত্ব হতে পারে বসালে, তাহলে তুমি ওয়াই এর মান ধরো পেলে 2 সেন্টিমিটার। এটা কি বোঝাবে জানো, এটা বোঝাবে যে এই সাম্যাবস্থান থেকে এই কণাটা ওই 2 সেকেন্ড পরে 2 সেন্টিমিটার উপরে উঠে আছে। তো এরকম করে আমরা আসলে এইখান থেকে যে কোনো কণার যে কোনো সময় পরে সাম্যাবস্থান থেকে কত ওপরে বা কত নিচে আছে সেটা বের করতে পারবো। তো আমরা ওয়াই হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ, এ হচ্ছে কি তরঙ্গস্থিত কণার বিস্তার, যেটা এই কণার বেলায় দেখো এই কণা একটা নির্দিষ্ট পরিমাণ হাইয়েস্ট উপরে উঠে আবার হাইয়েস্ট একটা নির্দিষ্ট পরিমাণ নিচে নামে। সো এইটা যতটুকু হাইয়েস্ট উপরে উঠে নিচে নামে, এর পাশেরটাও দেখো ঠিক ততটুকু পরিমাণই হাইয়েস্ট উপরে উঠছে নিচে নামছে। কারণ তুমি খেয়াল করলে দেখবে যে কেউই কিন্তু, এই যে আমি যদি আরেকটা দাগ দিয়ে দেখাই, তো কেউই কিন্তু এই যে এই ইয়েলো কালারের দাগটাকে
ক্রস করে যাবে না। সো আমার আঁকাটা সোজা হচ্ছে না, বাট তুমি যদি এখানে একটা ইয়েলো কালারে দাগ চিন্তা করো, এটা কিন্তু তাদের হাইয়েস্ট লিমিট, অর্থাৎ এই পর্যন্তই তারা কি ম্যাক্সিমাম উপরে উঠতে পারছে। একই কথা এটার জন্য নিচেও কিন্তু তারা একটা ম্যাক্সিমাম নির্দিষ্ট পরিমাণ নিচে নামতে পারছে। অর্থাৎ এই যে এই দূরত্বটা, এটাকে আমরা বলবো প্রতিটা কণার বিস্তার। আচ্ছা, এবার আমরা চলে আসি, এখানে আরও টার্ম আছে ওমেগা। ওমেগা হচ্ছে তরঙ্গের কৌণিক বেগ। সো এটা আমরা আসলে ভালো করে বুঝতে পারবো কি পর্যাবৃত্ত গতি অধ্যায়টাতে, ওখানে আমরা মানবৃত্ত নিয়ে কথা বলেছিলাম। সো মানবৃত্তে তোমরা আলোচনাটা দেখে নিলে আরও বুঝে ফেলবে যে ওমেগা আসলে কী বোঝাচ্ছে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার জন্য। আর ল্যামডা কি বোঝাচ্ছে? ল্যামডা বোঝাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি এটা আমরা প্রথম ক্লাসেও আলোচনা করেছি, সমদশা সম্পন্ন কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব। তো আমরা এই রাশিমালাগুলো থেকে একটা সমীকরণ দেখতে পারি। এই সমীকরণটার আবার আরেকটা ভার্সন আছে যেটা আমাদের বইগুলোতে পাবো। এটা সাধারণত বইগুলোতে অনেকগুলোতেই থাকে না, বাট এটাও ব্যবহার করা যায়। তো আমরা এটা থেকে আরেকটা ভার্সন দাঁড় করাই কীভাবে, দেখো এই সমীকরণের ওমেগার জায়গায় আমরা বসালাম কি 2πf। সো ওমেগার জায়গায় আমি বসালাম 2πf। সো 2πf ওমেগা ইকুয়াল টু আমরা জানি। তো আমরা এফ এর জায়গায় আবার বসালাম কি ভি বাই ল্যামডা, কারণ আমরা কি শিখে এসেছি, আমরা জানি অলরেডি যে ভি ইকুয়াল টু কি এফ ল্যামডা, রাইট? সো ভি ইকুয়াল টু এফ ল্যামডা থেকে আমরা এফ এর জায়গায় এই টার্মটা বসিয়েছি। এরপরে আমরা দেখো যদি একটু হিসাব করি, এখান থেকে আমরা এই জায়গাটার মধ্যে 2π বাই ল্যামডা পাচ্ছি, এখানে একটা, আবার এখানেও একটা 2π বাই ল্যামডা পাচ্ছি, তাই না? সো 2π বাই ল্যামডাটাকে আমি কমন নিয়ে সামনে নিয়ে আসতে চাই। সো কমন নিয়ে যদি সামনে নিয়ে আসি তাহলে কি আমি এরকম কিছু পাবো না? 2π বাই ল্যামডাটাকে সামনে নিয়ে আসলে y ইকুয়াল টু a সাইন 2π বাই ল্যামডা vt মাইনাস এক্স। তাহলে এই যে রাশিমালাটা আসলো, এই রাশিমালাটা আমার অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ হিসেবে পরিচিত। তো এটাকেও অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ বলা হয়ে থাকে, বাট প্রচলিত বেশি এটা। তবে ম্যাথ করার ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে এটা সহজ লাগে। সো এটা দিয়েও ব্যবহার করে ম্যাথ করা যায়। তো যাই হোক, আমাদের এখানে যে একটা টার্ম আসলো, নতুন টার্ম ভি দিয়ে কি বোঝানো হচ্ছে? তরঙ্গটার রৈখিক বেগ। অর্থাৎ ওপরে যে তরঙ্গটা আছে, এই তরঙ্গ মানে উপরে যেই বল ছিল বা শক্তি ছিল, বা শব্দ তরঙ্গের বেলায় যে শব্দ শক্তিটা, এটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। যখন এই কণাগুলো উপরে নিচে আন্দোলিত হচ্ছে, তখন ওপরে বল বা এই জিনিসগুলো ডানে বা বামে স্থানান্তরিত হচ্ছে। সো কত বেগে স্থানান্তরিত হচ্ছে সেটাই হচ্ছে আমার এই ভি, অর্থাৎ শক্তি সঞ্চালন বেগ। যদি আমি তোমার সাথে কথা বলি, তো আমার কথাটা তোমার কাছে একটা বেগে যাচ্ছে। সো কত বেগে যাচ্ছে সেটাই হচ্ছে এই ভি। তো যাই হোক, তো আমরা এখানে এই রাশিমালাগুলো দেখলাম, আর এই রাশিমালাগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু ম্যাথ করতে পারি। তো বোর্ডে আসা একটা ম্যাথ আমরা একটু দেখে আসি। এখানে কি দেওয়া আছে? একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিম্নরূপ, যা দেওয়া আছে একটা y ইকুয়াল টু 0.5 সাইন 800 πt মাইনাস 2π বাই 0.5 ইন্টু এক্স। সো আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ শিখেছি কয়টা? বেসিক্যালি দুইটা। আমি এই দুইটা সমীকরণ দিয়ে সলভ করে তোমাকে দেখাবো এই ম্যাথটা। এই সকল ম্যাথগুলো কিন্তু খুবই সহজ হয়, কারণ এই সকল ম্যাথ আসলে কম্পেয়ার করে করে করতে হয়। জাস্ট আমাদের এই সমীকরণগুলো একটু মুখস্থ থাকলেই আমরা এই ম্যাথগুলো ইজিলি করে ফেলতে পারবো। তো আমার জানতে চাওয়া হয়েছে কি অগ্রগামী তরঙ্গটির তরঙ্গবেগ নির্ণয় করো। সো আমি কম্পেয়ার করে আসলে বের করবো ভি এর ভ্যালুটা। তো চলো এবার আমার প্রথম ক্ষেত্রে যদি দেখি, আমি প্রথমে আমার দেওয়া আছে কি প্রদত্ত অগ্রগামী তরঙ্গের সমীকরণ এরকম একটা দেওয়া আছে 0.5 সাইন 800 πt মাইনাস 2π বাই 0.5 এক্স। আমি ধরো তুলনা করতে চাচ্ছি আমার অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ মানে এটার সাথে। সো আমি দুইটার ক্ষেত্রেই করে দেখাবো। প্রথমে ধরো আমরা এটার সাথে কম্পেয়ার করে কীভাবে করতে হয় সেটা দেখব, পরে ওই সমীকরণের সাথে কম্পেয়ার করে কীভাবে করতে হয় সেটা দেখব। তো এই সমীকরণের সাথে যারা কম্পেয়ার করে করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা একটা জিনিস মেকশিওর করবে কি জিনিসটা? তারা মেকশিওর করবে যে আমাদের এই যে ভিটি মাইনাস এক্সের সহগটা কত? এক্সের সহগ কিন্তু আমার -1। দ্যাট মিনস এখানে কিছু রাশি থাকা যাবে না, এখানে যেন আমার খালি থাকে। অর্থাৎ আমার এখানে সহগটা থাকে কত? -1। মানে এই মাইনাসটা সহকারে বললে সহগ থাকে যেন -1। সো এই জিনিসটা মেকশিওর করতে হবে, যেটা কিনা আমার এই ক্ষেত্রে মিসিং। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমার এক্সের সহগ কিন্তু একটা রাশিমালা আছে, রাইট? সো এটাকে আমার সামহাউ সরাতে হবে। সো যারা এই সমীকরণ দিয়ে তুলনা করে করবে তারা এই জায়গাটাতে ফোকাস করবে। তো এটা কিন্তু বোঝার জিনিস যে তুমি আসলে কোন সমীকরণের সাথে তুলনা করে করবে আর কোন সমীকরণের সাথে তুলনা করে করতে হলে কোন জায়গায় ফোকাস করতে হয়। সো আমরা ফোকাস করব তাহলে কোথায়? ফোকাস করব আমরা এই জায়গাটার মধ্যে যে এক্সের সহগে। সো আমি এক্সের সহগ এটার সাথে এটার মতো তাকে বানাতে হবে, এটা আমার সাধারণ সমীকরণ, এটার মতো এটাকে বানাতে হবে। সো আমি এই রাশিমালাটাকে সামহাউ সরাতে হবে। তো সরাতে চাইলে আমরা কি করতে পারি? সাধারণ সমীকরণের আকারে নিতে চাইলে আমি এটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি না? সো কমন নিয়ে বাইরে নিয়ে যদি আসি, তো 2π বাই 0.5 আমার ছিল এক্সের আগে, এটাকে যদি কমন নিয়ে বাইরে নিয়ে আসি তাহলে আমার এই শর্তটা স্যাটিসফাই হয়, এক্সের সহগ -1 হয়। 2π বাই 0.5 সামনে নিয়ে
আসার অর্থ কী, অর্থাৎ কমন নেওয়ার অর্থ কী? কমন নেওয়ার অর্থ কী আসলে? ওর থেকে ভাগ দেওয়া না। সো কমন নিয়ে নেওয়ার মানে হচ্ছে ওর থেকে 2π/0.5 ভাগ দিয়েছ, আবার ওর থেকেও 2π/0.5 ভাগ দিয়েছ। সো কমন নেওয়া মানে আসলে ভাগ দেওয়া। সো ভাগ দিলাম আমরা ওর সাথে। তাহলে এই যে এই রাশিমালাটা আসলো, এই রাশিমালাটা থেকে আমরা কিন্তু খুব সহজ এই জাস্ট এই হিসাবটা যদি করে ফেলি, এখানে দেখো পাই কাটা, আবার 0.5, তারপরে 2, এগুলো যদি হিসাব করো একটু, সো পাই কাটা দিয়ে গেলে 2 আর এটা 800 কি 400 হয়ে যায়। সো 400-র সাথে আবার 0.5 গুণ আকারে আছে, ভাগের ভাগ যেহেতু এটা গুণ আকারে আছে, তার মানে 0.5-এর সাথে 400 গুণ গেলে 200 হবে। সো আমার এরকম একটা রাশিমালা আছে। এখন দেখো এই সাধারণ সমীকরণের সাথে এই রাশি সমীকরণটা তুলনাযোগ্য। সো এখন আমরা আসলে এই সমীকরণটাকে ওর সাথে তুলনা করতে পারবো। তো তুলনা যদি করি, তুলনা করার বলতে কি বোঝানো হচ্ছে? তুলনা করা বলতে বোঝানো হচ্ছে যে আমরা সাইনের সহগ আর এখানের সাইনের সহগ ব্যালেন্স করবো। এই সমীকরণের সাইনের সহগ কি আমার a, এই সমীকরণের সাইনের সহগ আমার 0.5, তার মানে a = 0.5। আবার এইখানে আমরা সাইনের পরে যদি দেখি, সাইনের পরে আমার কি আছে, মানে সাইনের পরে আমার এখানে আছে কি ভি আছে টি এর সহগ হিসেবে। সো এখানে দেখো টি এর সহগ হিসেবে ভি আছে, আর এখানে টি এর সহগ হিসেবে আছে 200। সো আমি লিখতে পারি ভি = 200। খালি সহগগুলো নিয়ে কাজ করতে হবে কিন্তু। আবার এখানে দেখো ল্যামডাটা যদি তুলনা করো, এখানে দেখা যাচ্ছে যে আমার সাইনের পরে যে রাশিমালাটা এটা 2π/0.5, আর এখানে 2π/λ। তো সহজ কথা আমি এভাবে বলতে পারতাম 2π/λ = 2π/0.5, অর্থাৎ λ = 0.5। সো আমি এই সম্পর্কটা থেকে বুঝতে পারি যে আমার এখানের ল্যামডা এখানের 0.5-এর সমান, তার মানে আমরা এই রাশিমালাগুলো পেয়ে যাচ্ছি। আমার চাওয়া হয়েছিল কি তরঙ্গবেগ v। সো আমি এখান থেকে আসলে লিখতে পারি তরঙ্গবেগ v = 200 মিটার/সেকেন্ড। তাহলে আমার প্রথম পার্টটা কিন্তু হয়ে গেল। তো আমরা এইটার সাথে তুলনা করে এই ম্যাথটা সলভ করলাম। তো চলো এইটারই আরেকটা, এই একই ম্যাথই আমরা আবার করব বিকল্প নিয়মে। মানে বিকল্প নিয়ম বলতে বোঝাচ্ছি আমরা এখন তুলনা করতে চাচ্ছি কার সাথে? আমরা অগ্রগামী তরঙ্গের আরেকটা সমীকরণ শিখেছিলাম এরকম, y = a sin ωt - 2π/λx। তো এটার সাথে করাটা একটু ইজিয়ার, আমার কাছে ভালো লাগতো এটা দিয়ে করতে। সো যারা এটা ভালো লাগবে এটা করবে, যারা ওইটা ভালো লাগবে ওইটা করবে। তো এটার সাথে যদি তুলনা করতে হয় তাহলে কিসে ফোকাস করতে হয়? তাহলে খুবই সহজ, তাহলে ফোকাস করতে হয় একটা জিনিসই, সেটা হচ্ছে সাইনের পরে কিছু থাকা যাবে না। মানে এখানে ধরো তোমার অনেকগুলো প্রশ্নে কিন্তু সাইনের পরে এখানে 2, 3 এরকম কিছু থাকতে পারতো, মানে এই জায়গাটার মধ্যে তোমার কিন্তু কিছু সহগ টক থাকতে পারতো। সো যদি থেকেও থাকে তাহলে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে এই সমীকরণের তুলনায় নিয়ে আসতে হলে এইখানে সাইনের পরে কিছু থাকা যাবে না, অর্থাৎ সাইনের পরে কিছু থাকলে এটাকে গুণ আকারে পাঠিয়ে দিতে হবে। বেসিক্যালি আমরা একটু আগে যেই সমীকরণটা দেখেছিলাম ওই সমীকরণের সাথে তুলনা করে করতে চাইলে আমার কমন নিতে হতো, আর এখানে উল্টাটা, এখানে যদি কিছু থেকে থাকতো তাহলে এটাকে আরও গুণ আকারে পাঠিয়ে দিতে হয়। দ্যাট মিনস একটাতে আসলে ভাগের কাজ করতে হয় আর একটাতে গুণের কাজ করতে হয়। যেমন এখানে আমার বেসিক্যালি যদি কিছু থাকতো আমি এটাকে ভেতরে গুণ আকারে পাঠিয়ে দিতাম। তো এখন আমার কিছু নাই, তার মানে এখন কিন্তু আমার তুলনা করার মতো কিছু নাই, মানে বানানোর মতো কিছু নাই। এই সমীকরণটা অলরেডি রেডি এর সাথে তুলনা করার মতো, কারণ এর সাইনের পরে কিছু নাই, আমার সাধারণ সমীকরণের সাইনের পরে কিছু নাই। তো আমি শুরুতেই তাদের তুলনা করে ফেলতে পারবো। তো এখানে আমার বাড়তি করে কিছু করতে হচ্ছে না। তো তুলনা যদি করি তাহলে কি সাইনের সামনে সহগ কি আছে a, সাইনের সামনে সহগ কি আছে 0.5, সো a = 0.5। আবার টি এর সহগ এখানে কি আছে ওমেগা, আর এখানে টি এর সহগ কি আছে 800 পাই, তার ওমেগা = 800 পাই। এখানে x এর সহগ কি আছে 2π/0.5, আর এখানে x এর সহগ 2π/λ। আমি বলতে পারি 2π/λ = 2π/0.5। এখানে আমরা ওমেগাটা নিয়ে যদি একটু কাজ করি, ওমেগা থেকে আমরা f বের করে নিয়ে আসতে পারবো না, এখান থেকে আমরা f বের করে নিয়ে আসতে পারবো, যেটাকে কম্পাঙ্ক বলছি। কেন বের করব এটা একটু পরেই বুঝতে পারবা এটা, কারণ আমার ফাইনালি বেগ v বের করতে হবে, v এর মধ্যে আছে f λ। সো এর জন্য fটা আগে বের করে নিয়ে আসলাম। আবার এখানে দ্বিতীয় পার্টটা থেকে আমরা কিন্তু লিখে ফেলতে পারি এটা থেকে λ = আসলে কত 0.5। তো আমরা f পেয়ে গেলাম, ল্যামডা পেয়ে গেলাম। আমার টার্গেট কি বের করা? টার্গেট হচ্ছে আমার v বের করা। সুতরাং তরঙ্গবেগ v = কি f λ। সো f এর ভ্যালু ল্যামডার ভ্যালু যদি মাল্টিপ্লাই করি তাহলেই কিন্তু আমি পেয়ে যাবো আসলে কি v এর ভ্যালুটা, অর্থাৎ v = f λ, অর্থাৎ আমার যেটা হিসাব করলে আসে 200 মিটার/সেকেন্ড। সো অ্যান্সার কিন্তু ভিন্ন আসবে না, অ্যান্সার কিন্তু যেভাবেই করা একই আসবে। তো যার যেটা ভালো লাগে সেভাবেই সে করবে। সো আমার পার্সোনালি এটা ভালো লাগতো, তাই আমি এটা সাজেস্ট করবো, কারণ এটাতে ভুল টুল যায় কম, কারণ এটাতে জাস্ট গুণ দেওয়ার ব্যাপার, তো সো ভুল যাওয়ার সম্ভাবনাটা কম। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।